হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই ভালো রয়েছো। তো আমরা ইতোমধ্যে দ্বাদশ শ্রেণীতে পদার্পণ করেছি। তো কয়েকদিন আগেই আমাদের শেষ হলো একাদশ শ্রেণীর যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। তো এবার আমরা পদার্পণ করেছি দ্বাদশ শ্রেণীতে, অর্থাৎ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী হিসেবে। তো তোমাদের প্রত্যেককে দ্বাদশ শ্রেণীতে পদার্পণের আগাম শুভেচ্ছা রইল। তো আজ থেকে এই ভিডিওর মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর পড়াশোনা শুরু করছি। তো আমরা যেহেতু এডুকেশন বিষয়ে পড়াশোনা করে থাকি বা এই চ্যানেলে আমরা এডুকেশন বিষয়ে আলোচনা করে থাকি, তো আজকের দিন থেকে, আজকের এই সময় থেকে আমরা এই শিক্ষাবিজ্ঞান বিষয়ে যে পড়াশোনা সেটা আমরা শুরু করলাম। তো আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই ভালো রয়েছো। তো আমরা দীর্ঘদিন বা পরীক্ষার পরে কয়েকদিন গেছে, তো আমরা অনেকেই ভাবছিলাম যে কবে থেকে ক্লাস শুরু হবে। তো সেদিক থেকে আমরা আজ থেকে ক্লাস শুরু করলাম আমাদের এই এডুকেশন বিষয় নিয়ে। তো দেখো, আমরা জানবো যে আমাদের সিলেবাসটা কী রয়েছে। দেখো, সিলেবাস নিয়ে আজকের ভিডিওতে বেশি আলোচনা করব না। তো পরবর্তী একটা কোনো ভিডিও তৈরি করে সেখানে আমি পুরো সিলেবাসটাকে বাংলায় ডিসকাস করে দেবো, সেটা 2-1 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে যেটা আলোচনা করব, ছোটোখাটোভাবে, যেহেতু প্রথম ভিডিও সেহেতু আমরা অল্প কিছু, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা থেকে অল্প কিছু আলোচনা করব। তো পরবর্তী ভিডিও থেকে আমরা যেরকম আলোচনা করি সময় নিয়ে, কিছুটা বেশি সময় নিয়ে, সেটা তখন থেকে আলোচনা শুরু করব। তো আজকে মোটামুটি প্রথম একটু সূচনা করব। তো দেখো, আমাদের সিলেবাসটাকে যদি দেখি আমরা, আমাদের সিলেবাসের দুটো গ্রুপ রয়েছে। প্রত্যেকটা সেমিস্টারের মতো এই থার্ড সেমিস্টারে আমাদের কিন্তু সেমিস্টার আর 2 নেই, এটা হয়ে গেছে কি তৃতীয় সেমিস্টার। থার্ড সেমিস্টারের আমরা ছাত্রছাত্রী। তো সেদিক থেকে এই সেমিস্টারে রয়েছে দুটো গ্রুপ, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া। আমাদের যে গ্রুপ এ রয়েছে না, আমাদের যে গ্রুপ এ রয়েছে, গ্রুপ এ। তো এই গ্রুপ এ রয়েছে কি না, এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের গ্রুপ এ। এরকমভাবে গ্রুপ বিও রয়েছে। তো আমরা যেহেতু আজকে আলোচনা করব গ্রুপ এ থেকে, সেজন্য আমি লিখলাম যে গ্রুপ এ। গ্রুপ এতে তাহলে কি রয়েছে, এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া। এই গ্রুপ এর মধ্যে একটা ইউনিট রয়েছে, দুটো ইউনিট রয়েছে টোটাল। তো সেই দুটো ইউনিটের মধ্যে ফার্স্ট যে ইউনিটটা রয়েছে, ফার্স্ট ইউনিট, তো সেই ফার্স্ট ইউনিটটা যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে, আমি বলে দিই যে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া। অর্থাৎ কি, ভারতবর্ষে স্বাধীনোত্তর পর্বে, মানে স্বাধীনতার পরবর্তীকালে শিক্ষা প্রক্রিয়া বা শিক্ষার যে কি ব্যবস্থা সেটা নিয়ে। তাহলে আমাদের এই গ্রুপ এর যে ফার্স্ট ইউনিট, সেখানে রয়েছে কি স্বাধীনোত্তর পরবর্তী পর্যায়ে, মানে স্বাধীনতার পরবর্তীকালে ভারতীয় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল সেটা নিয়ে আমরা জানবো। এটা তাহলে ইউনিট 1। এই ইউনিট 1-এর মধ্যে ফার্স্ট যে সাব ইউনিট রয়েছে, সেখানে যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের আজকের পাঠ। সেখানে রয়েছে কি না, বিশ্ববিদ্যালয় কমিশন, যেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, যেটাকে আমরা বলি রাধাকৃষ্ণান কমিশন। মানে এটাকে আমরা বলতে পারি যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, এটাকে আমরা বলতে পারি রাধাকৃষ্ণন কমিশন, এটাকে আমরা বলতে পারি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এই তিনটা ভাবে আমরা এই কমিশনকে বলতে পারি। তো এই কমিশন সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আরও দুটো কমিশন রয়েছে, মাধ্যমিক শিক্ষা কমিশন রয়েছে, তার পাশাপাশি কোঠারি কমিশন রয়েছে, যেটা হচ্ছে জাতীয় শিক্ষা কমিশন, বা যেটাকে আমরা বলি
জাতীয় শিক্ষা কমিশন নয়, ভারতীয় শিক্ষা কমিশন, ঠিক আছে, ইন্ডিয়ান এডুকেশন কমিশন। তো সেগুলো রয়েছে মোটামুটি এখানে 3টা পার্ট রয়েছে। ফার্স্ট যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, দ্বিতীয় পার্ট মাধ্যমিক শিক্ষা কমিশন, তৃতীয় পার্ট হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। এর আরেক নাম তাহলে কি রাধাকৃষ্ণন কমিশন। এর আরও একটা নাম হচ্ছে স্বাধীন ভারতের প্রথম যে শিক্ষা কমিশন, এটা হচ্ছে সেটা। তো এর সময়কালটা মানে কবে থেকে, 1948 থেকে 1949, এটার সময়কাল। তো এই কমিশন অ্যাকচুয়ালি এই কমিশনটা গঠন করা হয়েছিল কেন? ভারত স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের 15ই আগস্ট। ভারত স্বাধীনতা লাভের পরে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক ঘাটতি ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে যে প্রাথমিক বিদ্যালয়ে সেরকম নেই, যদিও রয়েছে সেখানে ছাত্র সংখ্যা খুবই কম, পড়াশোনা করছে না কেউ, মানে শিক্ষার মান উন্নয়ন মানে মানের উন্নয়ন হয়নি। স্বাধীন ভারতে মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেও কমিশন তৈরি হয়েছিল এই শিক্ষার উপর ভিত্তি করে, শিক্ষার জন্য, শিক্ষা বিস্তারের জন্য, কিন্তু সেখানে মূল উদ্দেশ্য ছিল ভারতকে উন্নত করা না। বাহ্যিক দিক থেকে দেখলে মনে হয় যে ভারতকে উন্নত করা, যদি আমরা আভ্যন্তরীণ অর্থ দেখি বা আভ্যন্তরীণ দিকটাকে পর্যবেক্ষণ করি, সেখানে দেখব যে মূলত তাদের যে উদ্দেশ্যটা ছিল, সেই ব্রিটিশ ইন্ডিয়া যে বিষয়টা মানে ইংরেজরা যখন আমাদের দেশে শাসন করছিল, সেই সময় তাদের মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে আমাদেরকে কাজে লাগিয়ে তারা মুনাফা অর্জন করবে। তো তার জন্য যতটুকু শিক্ষা দেওয়ার দরকার ছিল তারা চাইতো যে আমাদের ততটুকুই শিক্ষা দেওয়া হোক। কিন্তু পরবর্তীকালে মানে স্বাধীনতা ঠিক অব্যবহিত আগে, কিছুটা আগে যদি আমরা দেখি, সেখানে কিছু কমিশন তৈরি করা হয়েছিল, যেটা হচ্ছে অনেকটাই ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তা হলেও সম্পূর্ণ উন্নয়ন কিন্তু হয়নি। যদি উন্নয়ন হতো তাহলে কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে কোনো কমিশন গঠন করার প্রয়োজন হতো না। তো স্বাধীনতার পরে দেখা গেল যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার কোনো মান উন্নয়ন সেরকম তো হয়নি, বলা ভুল, হয়নি, প্রায় হয়নি। তো সেখানে আমরা দেখতে পাইনি যে বৃত্তি শিক্ষার কোনো উন্নয়ন ঘটেছে কিনা, সেখানে আমরা দেখতে পাইনি যে পর্যাপ্ত বিদ্যালয় স্থাপন হয়েছে, এরকম কোনো বিষয় নেই, বা সেখানে আমরা দেখতে পাইনি যে প্রত্যেকটা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা যথেষ্ট রয়েছে, এরকম কিছু হয়নি। মানে কোনো শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ঘটেনি। তো এমন এই অবস্থায় ভারত সরকারের প্রয়োজন হয়ে পড়ল যে আমাদের দেশকে যদি উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার যে ভিত্তি, অ্যাকচুয়ালি এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে দেশের তথা আমাদের এই রাষ্ট্রের উন্নয়নের হচ্ছে ভিত্তি। আমাদের রাষ্ট্র তখনই উন্নতির পথে এগিয়ে যাবে যখন এই রাষ্ট্রের মানুষজন মানে নাগরিকরা শিক্ষিত হতে পারে। তো সেই লক্ষ্যে ভারতীয় সমস্ত নাগরিকরা যাতে শিক্ষার আলো পেতে পারে, ভারতীয় শিক্ষা ব্যবস্থার যাতে মানের উন্নয়ন ঘটে, তার প্রতি দৃষ্টি দিল ভারতের সরকার। কেন না, ভারতের যে সংস্কৃতি, ভারতের যে কৃষ্টি, ভারতের যে ঐতিহ্য, সেগুলোকে সংরক্ষণ করার জন্য, সেগুলোকে তার মান উন্নয়ন ঘটানোর জন্য। সেই সঙ্গে আমি যে বললাম যে স্বাধীনতার পরে শিক্ষা ব্যবস্থার কোনো রকম বিশেষ মান উন্নয়ন ঘটেনি, তো সেই খামতিটা যাতে পূরণ হয় তার জন্য 1948 সালের 5ই নভেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন তৈরি করা হয়। তাহলে এই ইউনিভার্সিটি এডুকেশন কমিশন তৈরি করা হয় কবে? 1948 সালের 5ই নভেম্বর। এটা হচ্ছে এমসিকিউর প্রশ্ন হতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু পরীক্ষাটা হবে এমসিকিউ বেশি। ফার্স্ট যে পরীক্ষাটা হবে প্রথম তো 40 মার্কের পরীক্ষা হবে। তো আমরা এই গ্রুপ এ থেকে পেয়ে যাব 20 মার্ক, আর গ্রুপ বি থেকে পেয়ে যাব 20 মার্ক। তো এই 20 মার্কের জন্য এখানে দুটো ইউনিট রয়েছে, ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট। ফার্স্ট ইউনিট থেকে থাকবে 10, দ্বিতীয় ইউনিট থাকবে থেকে 10। তো যাই হোক, আমাদের পরীক্ষাটা তাহলে হবে এমসিকিউ বেশি। সুতরাং আমাদের প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে এমসিকিউর প্রশ্নগুলো হয়ে থাকে।
তাহলে আমরা জানলাম কি যে 1948 সালে 5ই নভেম্বর এই বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়। তো এখানে আমরা দেখব যে এই ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের আরেক নাম তাহলে রাধাকৃষ্ণন কমিশন। আসলে এই ইউনিভার্সিটি এডুকেশন কমিশন তৈরি হয়েছিল রাধাকৃষ্ণনের সভাপতিত্বে, মানে রাধাকৃষ্ণের নাম অনুসারে রাধাকৃষ্ণনের নাম অনুসারে এই কমিশনের নামকরণ করা হয় রাধাকৃষ্ণন কমিশন। তো এর আর একটা নাম হচ্ছে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন, কারণ স্বাধীনতার পরে এটাই ছিল সর্বপ্রথম শিক্ষা কমিশন। তো এই জন্য এর আরেক নাম হচ্ছে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন, বা এটাকে আমরা বলতে পারি ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। তো এই যে কমিশন গঠন করা হলো 1948 সালের 5ই নভেম্বর, এবং তার সভাপতিত্ব কে করেছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউর প্রশ্ন হতে পারে, কার নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছিল। তো এই কমিশন গঠন করার পরে এই কমিশন কি করলো? এই কমিশন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্তরে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মানে তখন যতগুলো বিশ্ববিদ্যালয় ছিল সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে কতগুলো প্রশ্ন পাঠালো, প্রশ্নগুচ্ছ আর কি, অনেকগুলো প্রশ্ন আছে। মানে সেখানে এরকম আছে যে তোমাদের বিশ্ববিদ্যালয়ের কতটা এলাকা জুড়ে অবস্থিত, তোমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত, তোমাদের বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা বিষয় ভিত্তিক যে শ্রেণীকক্ষ সেগুলো আছে কিনা, বিদ্যালয়ের পরিকাঠামো ব্যবস্থা কীরকম, গ্রন্থাগার আছে কিনা, এরকম বিভিন্ন প্রশ্ন নিয়ে একটি প্রশ্নগুচ্ছ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ বিভিন্ন মহাবিদ্যালয় মানে কলেজগুলোতে পাঠানো হলো, এবং সেখান থেকে তথ্যগুলোকে নিয়ে আসা হলো, সেগুলোকে পর্যালোচনা করা হলো। এরপর 1949 সালে 747টা পৃষ্ঠার একটা রিপোর্ট এই রাধাকৃষ্ণন কমিশন সরকারের কাছে, ভারত সরকারের কাছে পেশ করে। তাহলে এখানে পৃষ্ঠা সংখ্যা কত? 747। কবে? 1949 সালে। ঠিক আছে, তাহলে এটা পেশ করে কবে না 1949 সালে 747টা পৃষ্ঠার একটা রিপোর্ট এই রাধাকৃষ্ণন কমিশন সরকারের কাছে পেশ করে। তো এখানে আমরা এবার যেটা জানবো সেটা হচ্ছে এই কমিশনের একটা কমিশন গঠন করা হয়েছে মানে তার কতগুলো মানে কয়েকজন ব্যক্তিদের নিয়ে একটা সদস্য গঠন করতে হয়। তুমি ভাবো না কোনো একটা কমিটি, যখন আমরা বিভিন্ন পুজোর কমিটি তৈরি করি সেখানে অনেক সদস্য থাকে, সেরকমভাবে এটাও যেহেতু একটা কমিশন, শিক্ষামূলক কমিশন, সেখানে অনেক সদস্য রয়েছে। তো এখানে আমরা দেখব যে সদস্য সংখ্যা কত ছিল। তাহলে দেখলাম যে 1948 সালে স্থাপিত মানে এই যে কমিশনটা এডুকেশন কমিশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশনটা তৈরি করা হয় কবে? 1948 সালের 5ই নভেম্বর। ঠিক আছে, আর রিপোর্টটা জমা দেয় 1949 সালে 747 পৃষ্ঠার। তাহলে রিপোর্টটা ছিল 747 পৃষ্ঠা। ঠিক আছে, আচ্ছা সদস্য সংখ্যা তাহলে কতজন না ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের সদস্য সংখ্যা ছিল টোটাল 10 জন সদস্য ছিল। 10 জন সদস্য ছিল। অনেকে হয়তো ভাবে মাত্র 10 জন সদস্য নিয়ে এত বড় একটা কমিশন গঠন হলো, কিন্তু হ্যাঁ এই 10 জন সদস্য নিয়েই এই এডুকেশন কমিশন, যেটা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন গঠন করা হয়েছে। এই 10 জনের মধ্যে আবার রয়েছে দুটো ভাগ। 10 জনের মধ্যে রয়েছে 7 জন আর কি 3 জন। তাহলে 7-3 ভাগ করা হলো কেন? 7-3 ভাগ করা হলো এই কারণে যে 7 জন হচ্ছে ভারতীয় আর 3 জন হলেন বিদেশি। 3 জন বিদেশি আর 7 জন হচ্ছে কি ভারতীয়। ঠিক আছে, 3 জন বিদেশি এবং 7 জন ভারতীয়। এই 7 জন ভারতীয়দের মধ্যে কারা কারা ছিল এবং 3 জন বিদেশিদের মধ্যে কারা কারা ছিল? দেখো প্রথমেই বলেছি যে রাধাকৃষ্ণন কমিশনের যে মূল উদ্যোক্তা বা মূল স্তম্ভ যিনি হলেন কি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে 1 নম্বরে চলে আসে যে সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি তাহলে কে ছিলেন? ইনি ছিলেন সভাপতি।
2 নম্বরে কে ছিলেন? নির্মল কুমার সিদ্ধান্ত। ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, ইনি কে ছিলেন? সম্পাদক। তাহলে দুজন হলো কে কে না, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তারপর হলো নির্মল কুমার সিদ্ধান্ত যিনি ছিলেন সম্পাদক, আর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি ছিলেন হচ্ছে সভাপতি। তো এরপর আরো যে 5 জন রয়েছে তাদের মধ্যে রয়েছেন, সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত রয়েছে মেঘনাথ সাহা, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর তারাচাঁদ, ডক্টর লক্ষণ স্বামী মুদলিয়ার। আরো রয়েছেন তাহলে তারাচাঁদ, মেঘনাথ সাহা, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, ডক্টর জাকির হোসেন এবং রয়েছেন ডক্টর করম নারায়ণ বহল। ডক্টর করম নারায়ণ বহল ইনি ছিলেন এই ভারতীয় এই যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের সদস্য। তাহলে এখানে আমরা মোটামুটি 7 জনের নাম জানলাম। তাহলে 7 জন কি কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, ডক্টর জাকির হোসেন, ডক্টর তারাচাঁদ, ডক্টর মেঘনাথ সাহা, তারপরে রয়েছে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, তার সঙ্গে সঙ্গে রয়েছে ডক্টর করম নারায়ণ বহল। তো এই 7 জন ছিলেন ভারতীয়, আর 3 জন বিদেশি কারা কারা ছিলেন? 3 জন বিদেশি যারা ছিলেন তাদের মধ্যে রয়েছেন ডক্টর জেমস এম ডাফ। ডক্টর জেমস, কোথাও এম লেখা আছে কোথাও এফ, ডক্টর ডাফ লিখলেও ভুল নয়। ডক্টর ডাফ, ডক্টর মর্গান, ডক্টর এখানে আমরা বলতে পারি ডক্টর আর্থার ই মর্গান, নামটা এরকম আছে ডক্টর আর্থার ই মর্গান। তো সেখানে আমরা যদি ডক্টর মর্গান লিখি তাও ভুল নয়। তাহলে ডক্টর ডাফ, ডক্টর মর্গান, 3টে নাম লিখে দিই। তাহলে 1 নম্বর ডক্টর ডাফ, 2 নম্বরে ডক্টর মর্গান, 3 নম্বরে ডক্টর টিগার্ট। ডক্টর টিগার্ট এটা আমরা লিখতে পারি ডক্টর জন টিগার্ট। ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি ভাবে আমরা জানলাম যে এখানে 7 জন সদস্য, মোট 10 জন সদস্য ছিল, তার মধ্যে 7 জন ছিল ভারতীয় এবং 3 জন ছিল বিদেশি, এবং তাদের নামগুলো আমরা জানলাম। তো তোমরা এই নামগুলোকে খাতায় লিখে দিতে পারো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো গেল কি সদস্য সংখ্যা। তাহলে দেখো মোটামুটি আমরা ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের ইতিহাসটা ছোট করে জানলাম, তারপর জানলাম তার সদস্য সংখ্যা, মানে তার কতজন সদস্য রয়েছে, কোন কোন সদস্য। যেহেতু এটা ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠন হয়েছিল, তাহলে ডক্টর রাধাকৃষ্ণন সম্পর্কে একটু জানা দরকার। তো এখানে আমরা জাস্ট সাধারণ একটু ধারণা রাখবো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে, 1900 নয়, 1888 সালের 5ই সেপ্টেম্বর। তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালের 5ই সেপ্টেম্বর, এবং উনি মৃত্যুবরণ করেন 1975 সালের 17ই এপ্রিল। ঠিক আছে। তিনি সর্বপ্রথম উপরাষ্ট্রপতি হিসেবে যোগদান করেছিলেন 1952 থেকে 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর তিনি উপরাষ্ট্রপতি হিসাবে যোগদান করেন। তাহলে তিনি প্রথম রাষ্ট্রপতি হিসাবে যোগদান করেন, প্রথম রাষ্ট্রপতি হিসাবে। এরপর তিনি উপরাষ্ট্রপতি হিসেবে যোগদান করেন ওই 1962 থেকে, মানে দ্বিতীয়বারের উপরাষ্ট্রপতি হিসাবে যোগদান করেন তিনি 1962 থেকে 1967 পর্যন্ত। ঠিক আছে। তো এইটুকু মোটামুটি ধারণা তোমরা জানবে। আর এনার লেখা একটা বুক রয়েছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা একটা বই, সেই বইটার নাম হচ্ছে কি, তাহলে রাধাকৃষ্ণনের বই, বইটার নাম কি? ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ টেগোর।
ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রাধাকৃষ্ণনের বই, লেখা একটা বই, সেটা হচ্ছে ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ঠাকুর। এটা পরীক্ষা দিলেও দিতে পারে, না দেওয়ার চান্সই বেশি। তো যাই হোক, মোটামুটি ভাবে আমরা রাধাকৃষ্ণন, সর্বোপরি রাধাকৃষ্ণের ব্যাপারেও অল্প হলেও একটু জানলাম, যে একটা ধারণা নেন তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন, কবে মারা গেছিলেন, তিনি রাষ্ট্রপতি হিসেবে কবে নিযুক্ত হন, তিনি উপরাষ্ট্রপতি, দ্বিতীয়বারে উপরাষ্ট্রপতি হিসেবে কবে নিযুক্ত হন, তার লেখা একটি বইও আমরা জেনে নিলাম। তো এখানে আমরা আর একটা বিষয় জেনে নেব, যেটা হচ্ছে কি না, তার জন্মদিন কবে না 5ই সেপ্টেম্বর, তাই না, 1888 সালের 5ই সেপ্টেম্বর। তো এই 5ই সেপ্টেম্বর দিনটিকে আমরা আবার শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। তো যাই হোক, এটা এতদূর পর্যন্ত আমরা মোটামুটি জানলাম। তো আজকের এই ভিডিওতে বেশি কিছু আলোচনা করব না, আর একটু ছোট্ট অংশ আলোচনা করে আজকের ভিডিও শেষ হবে। তো এখন আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে এই কমিশন গঠন তো করা হয়েছিল, কিন্তু এটা বলেছি যে আগেই বলেছি যে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের উদ্দেশ্যে। তাহলে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন করতে গেলে আমি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন করব, শুধুমাত্র কি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন, তার পাশাপাশি আরো কিছু উদ্দেশ্যকে সাধন করার জন্য এই কমিশন গঠন করা হয়। তাহলে এই কমিশনের আলোচ্য বিষয়, বা এটাকে আমরা বলতে পারি যে এই কমিশন যে যে বিষয়ের উপরে ফোকাস করেছিল, ঠিক আছে, তাহলে পর্যালোচিত বিষয়, তাহলে কোন কোন বিষয়গুলো এই কমিশন পর্যালোচনা করবে বলে ঠিক করেছিল। তো তার মধ্যে প্রথম যেটা আছে যে শিক্ষার মানোন্নয়ন, ভারতীয় শিক্ষার মানোন্নয়ন, এটা আমরা বলতে পারি যে কি শিক্ষার মানোন্নয়ন। দ্বিতীয়ত কি হতে পারে, উচ্চশিক্ষার মানোন্নয়ন, ঠিক আছে, বা এটাকে আমরা যদি প্রথমে লিখে দিই যে উচ্চশিক্ষার মানোন্নয়ন, তাও কোনো সমস্যা নেই। আমরা লিখতে পারি যে উচ্চশিক্ষার, বা লিখতে পারি বিশ্ববিদ্যালয় শিক্ষার, বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন। আর কি না, শিক্ষার নীতি নির্ধারণ, অনেক শিক্ষার নীতি নির্ধারণ, যতগুলো ধরে মোটামুটি ততগুলো বলি। তাহলে নীতি নির্ধারণ, আবার কি শিক্ষার মাধ্যম, মাধ্যম, বিশ্ববিদ্যালয় স্থাপন, বিশ্ববিদ্যালয় স্থাপন। আর কি গ্রামীণ শিক্ষার মানোন্নয়ন, এটা কিন্তু এই মাধ্যম মানে আমাদের এই রাধাকৃষ্ণন কমিশনের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যে গ্রামীণ শিক্ষার মানোন্নয়ন। কারণ গ্রামের শিক্ষার সঙ্গে শহরের শিক্ষার একটা বিশাল পার্থক্য রয়েছে। শহরের ছাত্রছাত্রীরা কিন্তু অনেক উন্নত মানের শিক্ষা লাভ করে, সেক্ষেত্রে গ্রামীণ যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু সেরকম উন্নত শিক্ষা লাভ করতে পারে না। তাই এই কমিশন উপলব্ধি করেছিল যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ঘটাতেই। এই কারণে এই গ্রামীণ শিক্ষার মানোন্নয়নের জন্য এই ইউনিভার্সিটি কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল, ঠিক আছে। তো সেটা আমরা আলোচনার ক্ষেত্রে আমরা জানবো পরবর্তী ভিডিওতে। তাহলে গ্রামীণ শিক্ষার মানোন্নয়ন, তারপরে রয়েছে শিক্ষার প্রশাসনের মানোন্নয়ন, শিক্ষার্থীদের স্বাস্থ্য, তাদের
আবাসিকের ব্যাপার, তাহলে শিক্ষার্থীদের স্বাস্থ্যের উন্নয়ন ও আবাসিক শিক্ষার ব্যবস্থা, এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে, যেমন কি এছাড়াও রয়েছে কি নারী শিক্ষার উন্নয়ন, মানে নারী শিক্ষা রয়েছে। এর পাশাপাশি রয়েছে কি না ধর্ম শিক্ষা রয়েছে। তাহলে এরকম আরো অনেক বিষয় রয়েছে, আরো আমরা লিখতে পারি। মোটামুটি ভাবে আমরা জানলাম প্রায় 8টা-10টা মতো পর্যালোচিত বিষয়গুলো জানলাম, যেগুলো নিয়ে এই ইউনিভার্সিটি কমিশন মানে এই সমস্ত বিষয়গুলোর উপরে আলোকপাত করেছিল। এই সমস্ত বিষয়গুলো তাদের ফোকাসে ছিল যে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, এই বিষয়গুলোর উপরে আমরা বিশ্লেষণ করব, পর্যালোচনা করব, এই বিষয়গুলোকে জানবো। হ্যাঁ, তো আরো একটা বিষয় হতে পারে যে পাঠ্যক্রমের পুনর্গঠন, ঠিক আছে। এরকম আরো অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে এই কমিশন আলোচনা করেছিল। তো এগুলো হচ্ছে কি না এই কমিশনের পর্যালোচিত বিষয়, মানে এই কমিশন যে যে বিষয়ের উপর আলোকপাত করেছিল সেই সমস্ত বিষয়গুলো। তো তোমরা চাইলে এগুলো খাতে তুলে নিতে পারো। আর আজকের ভিডিও ঠিক এতটাই, মানে এর পরবর্তী ভিডিও থেকে আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। মানে এর পরবর্তী ভিডিও থেকে আমরা একেবারে, এটা তো আমাদের অবশ্যই আলোচনার বিষয়, মানে আজকে যেটা আমরা আলোচনা করলাম সেটা অবশ্যই আমাদের পাঠেই রয়েছে, এটা আমাদের ভালো করে পড়তে হবে। কারণ আজকে যে বিষয়গুলো জানলাম এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে। আমি যদি এই মুহূর্তে একটা এমসিকিউর কথা বলি, যদি বলি যে এই বিশ্ববিদ্যালয় কমিশনের আরেক নাম কি, এটা একটা হতে পারে। আমি 5টা এমসিকিউ বলছি। বিশ্ববিদ্যালয় কমিশনের আরেক নাম কি, বিশ্ববিদ্যালয় কমিশন কবে তাদের রিপোর্ট জমা দেয়, বিশ্ববিদ্যালয় কমিশন কবে গঠন করা হয়, বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক কে ছিলেন, বিশ্ববিদ্যালয় কমিশনের একজন বিদেশি যে সদস্য তার নাম কি, বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতির নাম কি। আমি এতগুলো প্রশ্ন বললাম, এছাড়া আরো অনেক প্রশ্ন হবে এখান থেকে। তো এই প্রশ্নগুলো তোমরা এইখানে যে প্রশ্নটা শুনলে এখনই বলার চেষ্টা করো। যদি বলতে পারো তাহলে ভাববে যে আগের বিষয়গুলো তোমরা ভালোভাবে শুনেছো, না যদি পারো তাহলে আরেকবার ভিডিওটা দেখে নাও। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এর লক্ষ্য থেকে শুরু করে এর যাবতীয় বিষয়গুলো ধীরে ধীরে আমরা আলোচনা করব, সময় নিয়ে আলোচনা করব, প্রতিনিয়ত আলোচনা করব। আর আমরা একটা গ্রুপ তৈরি করব, তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে, যাতে তোমাদের পরীক্ষারও সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, তোমাদের নিজেদের পড়তে গিয়ে যদি কোনো সমস্যা হয় তারও সমাধান হয়ে যাবে। তো সব বিষয় থেকেই তোমরা ফ্যাসিলিটি একটা পাবে, সুযোগ একটা পাবে যে আমার এই সমস্যাটার সমাধান আমার করার একটা সুযোগ রয়েছে। গ্রুপে তোমার প্রশ্ন দিলে তুমি সেখানে তোমার বন্ধুরা রয়েছে তারাও তোমাকে কিছু একটা পরামর্শ দিতে পারবে, এবং সেখানে আমি প্রশ্ন দেখলে আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, নিজেদের ভালো রেখো। যেটা আমি আজকে পড়ালাম সেটা ভালোভাবে বাড়িতে পড়তে থাকো। আর কি বই কিনবে কি কিনবে না সেটা 2-1 দিনের মধ্যে আমি জানিয়ে দেবো। বিভিন্ন বইগুলো নিয়ে আসি তারপরে। তো ঠিক আছে, বাই বাই।